হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের ইনসাইড পালস চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে 8ই জুন বুধবার কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। আর তোমাদের কাছে কিন্তু বিশাল একটা সুখবর, প্রায় 44,203 জন শিক্ষক শিক্ষিকা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে। কোর্টের নির্দেশে 25,000 জনের যে শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন সেই 25,000 এবং বর্তমানে আরো ভ্যাকান্সি বেড়ে সেটা হয়েছে 44,000। আমরা দেখে নেব একে একে কোন কোন জব ভ্যাকান্সি এই সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকাতে উঠে এসেছে। চলো শুরু করছি আজকের এই ভিডিও। দেখো, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে প্রায় 44,203 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের সম্প্রতি যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে প্রায় 44,203 জন সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 এবং সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 11-12 এই পদের জন্য কিন্তু হায়ার করা হবে। পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট এবং রাজ্য স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে শিক্ষক প্যানেল বাতিল করে দেওয়ায় রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী কিন্তু কর্মহীন হয়ে পড়েন। পরে রাজ্য সরকার নতুনভাবে করা এই আবেদনের প্রেক্ষিতে আপাতত শিক্ষকদের কাজে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েও শীর্ষ আদালত রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে 31শে মের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞাপনের কথা কিন্তু ঘোষণা করেছেন এবং 31শে ডিসেম্বর মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেরে ফেলতে হবে, এটাই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। আদালতের নির্দিষ্ট করে দেওয়া এই তারিখের আগেই নতুনভাবে পরীক্ষার গ্রহণের যে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন, নবম, দশম, একাদশ, দ্বাদশ এইসব শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের আসন অনেকটা বেড়ে গেছে। 2016 বাতিল প্যানেলভুক্ত শিক্ষকেরাও সাথে সাথে নতুন শিক্ষকেরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যে যোগ্য শিক্ষকেরা প্যানেল বাতিল হওয়ার আগে পর্যন্ত স্কুলে পড়িয়েছেন, তারা কেন নতুন করে পরীক্ষা দেবেন বা পরীক্ষা দিলেই যে আবার সফল হবে তার নিশ্চয়তা কোথায়? এই নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে একাংশের বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ যাদের চাকরি হারিয়েছে তারা নিজেদের যোগ্য বলে মনে করছে এবং তারা নতুন ভাবে পরীক্ষা দিতে চাইছে না। কারণ এই পরীক্ষা দিয়ে যে তারা আবার সফল হবে, সেই 10 বছর আগের যে প্রিপারেশন এখন সেই প্রিপারেশন নাই থাকতে পারে। সেই জন্য কিন্তু শিক্ষকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি 10 নম্বর বরাদ্দ করা হয়েছে শিক্ষাদানের অভিজ্ঞতার উপর। সেক্ষেত্রে একাংশ আবার প্রশ্ন তুলছে, যেসব নতুন প্রার্থী পরীক্ষায় বসবেন কিংবা যেসব চুক্তিবদ্ধ শিক্ষক সরকারের সাহায্যে বেতন পান না বা তারা অভিজ্ঞতায় বরাদ্দ নম্বর না পেয়ে নিয়োগ প্রক্রিয়ায় পিছিয়ে পড়বেন না তো? তাহলে দেখো যে অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর রয়েছে, যারা নতুন যারা আবেদন করবে, কারণ ভ্যাকান্সি তো অনেক বেশি, যে পরিমাণ 2016-তে ভ্যাকান্সি ছিল তার থেকে আরো ভ্যাকান্সি বেড়ে বর্তমানে ভ্যাকান্সি হয়েছে 44,000। 2016 যারা আছে তাদের তো শিক্ষকের অভিজ্ঞতা আছে, কিন্তু নতুন যারা বসবেন তাদের তো শিক্ষকতার অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে 10 নম্বরের জন্য তারা পিছিয়ে পড়বেন, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এদিকে দুর্নীতির ফলে যারা চাকরি পাননি, যাদের আন্দোলনের ফলে দুর্নীতি প্রমাণিত হলো, প্রায় এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি হারালেন, তাদের মধ্যে অনেকের বয়স পেরিয়ে যাওয়ায় এবার পরীক্ষায় তারা বসতে পারবেন না। দেখো কি সমস্যা, যারা এই দুর্নীতি হয়েছে বলে আন্দোলন করে এত রমরমা করলেন এবং যাদের জন্যই এই সুপ্রিম কোর্টের নির্দেশ যে আবার পরীক্ষা হবে, তাদেরই কিছু কিছু লোকের 40 বছর পেরিয়ে গেছে, তাহলে তারা কি করে আবার পরীক্ষায় বসবেন? বয়সের তো ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশন অবশ্য বিজ্ঞপ্তিতে বলছে যে রাজ্য সরকার এবং কমিশন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রায়ের পুনঃমূল্যায়নের আবেদন করেছেন বা রিভিউ পিটিশন দায়ের করেছেন, কিন্তু এখনো তারা এও স্পষ্ট করছেন যে রিভিউ পিটিশনের ফলাফলের ওপর এই নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা কিন্তু নির্ভর করছে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের দাবি যে রিভিউ পিটিশনের ফলাফল দেখে কিন্তু ফর্ম পূরণ করা হোক। যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন করছে তারা কিন্তু দাবি করছে যে রিভিউ পিটিশনের যে ফল বেরোচ্ছে সেটা দেখে কিন্তু ফর্ম ফিল আপ করা হবে। তাদের আরো দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে যে প্যানেল বাতিল করা হচ্ছে তাতে 2016 সালেরই যে নিয়ম কানুন ছিল সেটাই যেন বহাল থাকুক। নতুন করে তো নিয়ম কানুন করার দরকার নেই, নতুন নিয়ম তো আর দরকার নেই, কারণ 2016 সালে যে নিয়ম ছিল সেটাই থাকলে হবে। এটা কিন্তু দাবি করছেন সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 2025-এর যে নতুন যে নিয়মবিধি
সেটা মেনেই কিন্তু পরীক্ষা হতে চলেছে এই এত 44,000 শিক্ষকের ভ্যাকান্সি পূরণের জন্য। অন্যদিকে সরকার বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন যে পরীক্ষা নিয়ে কিন্তু যে নিউ প্যানেল তৈরি হয়েছে তার প্রথম কাউন্সিলিং এর দিন থেকে 1 বছর বৈধ থাকবে। অর্থাৎ যে কাউন্সিলিং হয়ে যাবে সেখান থেকে প্যানেলের বৈধতা কিন্তু 1 বছর থাকবে। আর সেই সঙ্গে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও 2 বছর পরীক্ষা এবং ওএমআর শিট কিন্তু সংরক্ষণ করা হবে এবং 10 বছর ওএমআর শিটের যে মিরর ইমেজ যেটা ছিল সেটা সংরক্ষণ করা হবে। স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুসারে নবম দশম শ্রেণীর জন্য গ্র্যাজুয়েশন ক্যাটাগরির প্রার্থীরা বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের মাধ্যমে মোট 23,212 জনের শূন্যপদ পূরণ করা হবে। স্কুল সার্ভিস কমিশন বলছে যে যারা তোমরা গ্র্যাজুয়েট আছো, নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকার বা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ হতে পারো, তার যে ভ্যাকান্সিটা সেটা হচ্ছে 23,000-এর কাছাকাছি। এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তোমাদের অনার্স বা পিজি ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার্স পদে নিয়োগ করা হবে এবং তার ভ্যাকান্সিটা 15,512। তার ভ্যাকান্সিটা প্রায় 12,512। ঠিক আছে, কি কি বিষয়ের মাধ্যমে শূন্যপদ আবেদন করা হবে সেটা একটু দেখো। যে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য কিন্তু 2,090টি এবং মহিলা প্রার্থীদের জন্য কিন্তু 786টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে নবম দশম শ্রেণীর বাংলা মাধ্যমের জন্য। ঠিক আছে, হিন্দি মাধ্যমের জন্য পুরুষদের জন্য 94টি এবং মহিলাদের জন্য কিন্তু 17টি রয়েছে। নেপালি মাধ্যমে পুরুষদের জন্য রয়েছে মাত্র একটি, পুরুষ এবং মহিলা উভয় মিলে রয়েছে একটি। তেলেগু মাধ্যমে পুরুষ মহিলা প্রার্থীদের জন্য রয়েছে একটি। উর্দু মাধ্যমে পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে 30টি, মহিলা প্রার্থীদের জন্য 5টি রয়েছে। ইংরাজি মাধ্যমে সিট রয়েছে 2,078টি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 798টি। এই ভ্যাকান্সি সিট গুলো কিন্তু দেখে রাখো, এতগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে স্কুলের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে। এবার তোমাদের হচ্ছে কি কি বিষয়ের ওপরে নেওয়া হবে। দেখো, বিষয় থাকছে তোমাদের হিন্দি থাকছে, উর্দু থাকছে, নেপালি থাকছে, তেলেগু থাকছে, অঙ্ক থাকছে, ইতিহাস থাকছে, ভূগোল থাকছে, ভৌত বিজ্ঞান থাকছে, জীবন বিজ্ঞান থাকছে। ঠিক আছে, এতগুলো সাবজেক্টের জন্য কিন্তু টিচার্স নিয়োগ করা হবে। সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য হিন্দি, উর্দু, অঙ্ক, তেলেগু, তামিল, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান। যদি কিছু বাদ হয়ে থাকে তোমাদের কাছে কিন্তু এই পিডিএফ দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নেবে। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কি কি বিষয় নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাগ্রোনমি, আরবিক, বায়োলজিক্যাল সায়েন্স, এগ্রিকালচার, অ্যাকাউন্টেন্সি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংরেজি, ভূগোল, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইতিহাস, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিক, নিউট্রিশন, ফিলোসফি, পার্সি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সাঁওতালি, সোসিওলজি, স্ট্যাটিস্টিক্স, উর্দু, ভিজুয়াল আর্টস। এই বিষয়গুলো কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য থাকছে। এখানে ডিটেলস রয়েছে, আসন সংখ্যা কিন্তু রয়েছে। আমি এত বিস্তারিত না বলে তোমাদের সাবজেক্ট গুলো বলে দিলাম। পিডিএফ দেওয়া থাকবে, তোমরা একবার করে দেখে নেবে কোথায় কি আসন সংখ্যা রয়েছে। এরপর বলছে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাতে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে 50% নম্বর, নবম দশম শ্রেণীর ক্ষেত্রে, এবং যারা ক্যাটাগরি আছো এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে 45% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এবং বিএড কোর্স পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কথাটা মনে রেখো, বিএড কোর্স কিন্তু লাগবে, 4 বছরের মেয়াদে বিএড বা বিএসসিএড এই কোর্স কিন্তু তোমাদের পাস হতে হবে, না হলে কিন্তু তোমরা আবেদনের যোগ্য নয়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 50% নম্বর নিয়ে সংরক্ষিত যারা ক্যাটাগরি রয়েছে তাদের 45% নম্বর নিয়ে তোমাদের সহ স্নাতকোত্তর ডিগ্রি বিএড বা বিএসসিএড এই কোর্স কিন্তু পাস হতে হবে। যে স্কুলে তোমাদের পড়াতে হবে, যে স্কুলে তোমরা পড়াতে ইচ্ছুক সেই ভাষাটি, মানে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যেরকমই আছে সেই ভাষাটি কিন্তু তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু সাবজেক্ট হিসাবে থাকতে হবে, প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে পড়ে থাকতে হবে। বয়স কি বলছে? বয়স বলছে যে 1/1/2025 এই তারিখ থেকে 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব যোগ্য চাকরিহারা শিক্ষকরা চাকরি হারিয়েছেন
তাদের কিন্তু বয়সের বাধা নিষেধ নেই, তারা বয়সের কোনো বাউন্ডারি নেই। তাছাড়া তপশিলি জাতি যারা রয়েছে, ওবিসি রয়েছে, তারা তো বয়সের ছাড় পাবেই। প্রার্থী বাছাই হবে কিন্তু লিখিত পরীক্ষা এবং মৌখিক। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা শুরু হবে এবং ইন্টারভিউ কিন্তু শুরু হবে তৃতীয় সপ্তাহের মধ্যে। যে যারা সিলেক্টেড হবে তাদের প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে 29শে নভেম্বর। এবার দরখাস্ত তোমরা কোন ওয়েবসাইট থেকে করবে? www.westbengalssc.com এই সাইট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। ঠিক আছে, 16ই জুন থেকে 14ই জুলাইয়ের মধ্যে তোমরা আবেদন করতে পারো westbengalssc.com এই সাইটে। আবেদনের জন্য তোমাদের ফিস কিন্তু লাগছে। কত ফিস লাগছে? 500 টাকা কিন্তু আবেদনের জন্য ফিস লাগছে। যারা তপশিলি এবং ওবিসি আছো তাদের জন্য কিন্তু 200 টাকা। এই উক্ত যে ওয়েবসাইট রয়েছে www.westbengalssc.com এই সাইটে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এরপর আমরা দেখব বিশ্বভারতীতে 117 জন অধ্যাপক নেওয়া হবে। 117 জন অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে কিন্তু বিশ্বভারতীতে। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে। শূন্য পদের কি বিন্যাস থাকছে দেখো। অ্যাসোসিয়েট প্রফেসর পদে কিন্তু নেওয়া হচ্ছে 62 জনকে। ঠিক আছে, নিয়োগ করা হবে জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, উমেন স্টাডিজ সেন্টার, বাংলা, ইংরেজি, সংস্কৃত, চীনা, হিন্দি, জাপানি, ফরাসি, রাশিয়ান, ইন্দো তিব্বতিয়ান স্টাডিজ, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার অ্যান্ড সিস্টেম এডুকেশন, সিস্টেম সায়েন্স, এডুকেশন, পেডালজি, ম্যাথামেটিক্স, অ্যাগ্রোনমি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট বিল্ডিং, হর্টিকালচার, এগ্রিকালচার এক্সটেনশন, এগ্রিকালচার ইকোনমিক্স, সোশ্যাল লাইফ ইত্যাদি বিষয়ে কিন্তু নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পদে ভ্যাকান্সি রয়েছে 55টি। নিয়োগ করা হবে যে সাবজেক্টগুলো রয়েছে জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, কর্পোরেটিভ রিলিজিয়ান, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি, এডুকেশন, বাংলা, সংস্কৃত, চীনা, হিন্দি, ইটালিয়ান, সাঁওতালি, আরবি, ফার্সি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তোমাদের শুরুতে বেতন কত থাকছে? অ্যাসোসিয়েট প্রফেসর এই পদের ক্ষেত্রে কিন্তু 1,31,400 টাকা কিন্তু তোমাদের শুরুতে বেতন থাকছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে 57,700 টাকা কিন্তু বেতন থাকছে। প্রার্থী কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে। কোন সাইটে তোমরা দরখাস্ত করবে? CUREC এই যে ওয়েবসাইটটা দেখছো এইখানে তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দরখাস্ত করবে এবং দরখাস্তের ফি বাবদ 2,000 টাকা কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসরের বদলে অ্যাসোসিয়েট প্রফেসর পদের জায়গায় দিতে হবে 2,000 টাকা দরখাস্তের ফি বাবদ, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য 1,600 টাকা কিন্তু দরখাস্তের ফি বাবদ দিতে হবে। তাছাড়াও যে এই যে পদের যে বিজ্ঞপ্তি এটা কিন্তু ডিটেলস পেয়ে যাবে biশ্বভারতী.ac.in এই সাইটে কিন্তু তোমরা এই পদের বিস্তারিত জানতে পারবে। এরপর আমরা দেখে নেব আর্মি, নেভি, এয়ারফোর্সে 453 জন অফিসার কিন্তু নেওয়া হবে। ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে 453 জন অফিসার নেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তাছাড়া কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2 এই পরীক্ষার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। পরীক্ষা কিন্তু 14 সেপ্টেম্বর হবে কলকাতা এবং শিলিগুড়িতে। পরীক্ষা কেন্দ্র থাকছে কলকাতা এবং শিলিগুড়ি। পদের বিজ্ঞপ্তি নম্বর রয়েছে। দেরাদুন ইন্ডিয়া মিলিটারি একাডেমি, দেরাদুন ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে 161টা শূন্য পদ রয়েছে। আর্মি উইংসদের জন্য 13টি শূন্য পদ রয়েছে। এজিমালার ইন্ডিয়ান নেভাল একাডেমিতে এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস হাইড্রা কোর্সের জন্য 26টি শূন্য পদ রয়েছে। এয়ারফোর্স একাডেমিতে প্রি ফ্লাইং ট্রেনিং কোর্সের জন্য 32টি শূন্য পদ রয়েছে। আর চেন্নাই অফিসার্স ট্রেনিং এর জন্য একাডেমিতে 124টি এসসি কোর্সের নন টেকনিক্যাল পদের 276টি ভ্যাকান্সি রয়েছে। পরীক্ষায় যদি তোমরা সফল হও তাহলে তোমাদের প্রথমে তাহলে তোমাদের ট্রেনিং হবে। কোথায় কোথায় ট্রেনিং হতে পারে? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে যেটা রয়েছে, ইন্ডিয়ান নেভাল একাডেমি এজিমালায় যেটা রয়েছে, হায়দ্রাবাদেও রয়েছে যেটা এয়ারফোর্স একাডেমি, এবং অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইতে রয়েছে। এই যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অফিসার নেওয়া হচ্ছে। এয়ারফোর্স একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি। উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিজিক্স এবং অঙ্ক পড়ে থাকতে হবে। আর ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট যারা পাশ করেছে তারাও কিন্তু আবেদনের যোগ্য।
শুধুমাত্র তরুণরা আবেদন করবেন এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য। ঠিক আছে? বয়স তোমাদের কত লাগছে? 20 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের 26 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। অবিবাহিত তরুণরা আবেদন করবে। অফিসার্স ট্রেনিং এর একাডেমিতে শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল কোর্সের জন্য অবিবাহিত ছেলেরা আবেদন করবে এবং নন টেকনিক্যাল শর্ট সার্ভিস কমিশন ওমেন এই পদের জন্য অবিবাহিত মেয়েরা আবেদন করবেন। বিধবা, বিচ্ছিন্ন বা সন্তানহীন হলে এবং আবার বিবাহ না করে থাকলে তাহলে তারা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য ইঞ্জিনিয়ারিং এর শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। শুধু অবিবাহিত তরুণরাই কিন্তু এই নেভাল একাডেমিতে আবেদন করবেন। বয়স হতে হবে তোমাদের 2002 থেকে 2007 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এবং ট্রেনিং একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ 2001 থেকে 2007 মধ্যে হবে। ঠিক আছে? সব ক্ষেত্রেই ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশন উমেন নন টেকনিক্যাল এই কোর্সটির জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? বেশিরভাগ পদ এখানে ছেলেদের জন্য সংরক্ষিত রয়েছে, আর মহিলাদের জন্য যে পদটা রয়েছে সেটা হচ্ছে শর্ট সার্ভিস কমিশন উমেন নন টেকনিক্যাল এই পদেই আবেদন করতে পারবেন। দৈহিক মাপঝোঁক কেমন হবে দেখো নাও। আর্মির জন্য 157 সেন্টিমিটার, নেভির জন্য 157 সেন্টিমিটার এবং এয়ার ফোর্সের জন্য 162.5 সেন্টিমিটার কিন্তু হতে হবে। মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এয়ার ফোর্সের গ্রাউন্ড ডিউটি বেঞ্চের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। এছাড়া সুগঠিত এবং অন্তত 5 সেমি কিন্তু ছাতি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। এয়ার ফোর্সের ফ্লাইং বেঞ্চের ক্ষেত্রে পায়ের মাপঝোঁক হবে 99 থেকে 120 সেন্টিমিটার। থাইয়ের সর্বাধিক হবে 64 সেন্টিমিটার এবং বসে থাকা অবস্থায় উচ্চতা হবে 81.5 থেকে 96 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি কি থাকবে? আর্মির ক্ষেত্রে ন্যূনতম চশমা ছাড়া 6/60, চশমা থাকলে 6/6 লাগবে। মায়োপিয়া -3.5 এর বেশি থাকলে কিন্তু হবে না। হাইপার মায়োপিয়া এটাও 3.5 এর বেশি থাকলে হবে না। রং চেনার ক্ষমতা কিন্তু থাকতে হবে এবং এয়ারফোর্সের ক্ষেত্রে ন্যূনতম দূরে 6/6 এবং চোখে 9/6 এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? নেভির ক্ষেত্রে চশমা ছাড়া দৃষ্টিশক্তি হবে 6/12 এবং চশমা সহ 6/6। ঠিক আছে? ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে কত? 56,100 টাকা কিন্তু স্টাইপেন্ড পাবে। লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে। বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা কিন্তু তোমাদের বেতন হবে এবং মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে 15,500 টাকা। এছাড়াও অন্যান্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। চিফ অফ আর্মি স্টাফ র্যাঙ্ক পদের উন্নতি কিন্তু রয়েছে। এখান থেকে তোমরা চিফ অফ স্টাফ র্যাঙ্ক পর্যন্ত পদোন্নতি করতে পারো। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমির যে লিখিত পরীক্ষা হবে সেটা 3টে বিষয়ের উপর হবে। এক, ইংলিশ, কোড নম্বর হচ্ছে 11, জেনারেল নলেজ কোড নম্বর 12 এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স সেটা কোড নম্বর 13 রয়েছে। অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির পরীক্ষা শুধু ইংলিশ, জেনারেল নলেজের উপর হবে এবং সব ক্ষেত্রে পেপার কিন্তু 100 নম্বর থাকবে। সময় 2 ঘন্টা। অবজেক্টিভ টাইপের প্রশ্ন কিন্তু থাকবে, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। এলিমেন্টারি যে ম্যাথামেটিক্স রয়েছে সেখানে তোমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশি বিজ্ঞান এর উপরে কিন্তু প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষা সফল হলে 300 অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে 200 নম্বরে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হবে। এটা কিন্তু দুটো পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে অফিসার ইন্টেলিজেন্স র্যাঙ্কিং টেস্ট, পিকচার পারফরমেন্স ডেসক্রিপশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজি টেস্ট ইত্যাদি। গোটা প্রক্রিয়া কিন্তু 4 দিন ধরে চলবে। এইবার তোমরা কিভাবে আবেদন করবে? আবেদন করবে কিন্তু তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে upsc.nic.in এই ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করবে 17 জুনের মধ্যে। ঠিক আছে? আর দরখাস্তর ফি বাবদ কিন্তু তোমাদের 200 টাকা লাগছে। মহিলা এবং তপশিলীদের কোনো ফি লাগবে না। upsc.online.nic.in এই সাইটে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য পাবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করেও জিজ্ঞাসাবাদ করতে পারো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপর আমরা দেখব 3 সামরিক বাহিনীতে প্রায় 406 জন কিন্তু নেওয়া হবে। 3 সামরিক বাহিনীতে ট্রেনিং দিয়ে 406 জন অফিসার নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস এবং অবিবাহিত তরুণ তরুণী যারা আছো তারা আবেদন করতে পারো। প্রথমে তোমাদের ট্রেনিং হবে, পরীক্ষা হবে কিন্তু 14 সেপ্টেম্বর
পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা এবং শিলিগুড়িতে পরীক্ষা হয়। আর প্রথমে ট্রেনিং হলে তারপর প্রথমে ট্রেনিং তারপর কিন্তু সফল হলে চাকরি। শূন্যপদ কি রয়েছে? ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 370টি শূন্যপদ রয়েছে। এয়ার ফোর্সের ক্ষেত্রে ফ্লাইং শূন্যপদ রয়েছে 92টি। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 18টি। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের ক্ষেত্রে 10টি কিন্তু শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে? ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মির ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল উইং ক্ষেত্রে 10+2 কম্বাইন্ড ক্যাডের এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এরা কিন্তু যোগ্য। জন্ম তারিখ তোমাদের কি হতে হবে? 2007 থেকে 2010 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। দৈহিক মাপজোক কি লাগছে? আর্মির ক্ষেত্রে পুরুষদের জন্য 167 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার, গোর্খাদের 152 সেন্টিমিটার, মহিলাদেরও 152 সেন্টিমিটার, গোর্খা মহিলাদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার। নেভির ক্ষেত্রে উচ্চতা লাগছে পুরুষদের 157 সেন্টিমিটার, গোর্খাদের 152 সেন্টিমিটার, মহিলাদেরও 152 সেন্টিমিটার। ঠিক আছে? বয়স এবং উচ্চতার সাথে কিন্তু মানানসই হতে হবে। অন্তত 5 সেমি বুকের ছাতি কিন্তু ফোলাতে হবে। দৃষ্টিশক্তি কি লাগছে? আর্মি এবং এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি শাখার ক্ষেত্রে চশমা ছাড়া 6/36, চশমা সহ 6/6। হাইপার মায়োপিয়া থাকলে 2.5D বা মায়োপিয়া থাকলে -2.5Dর মধ্যে হতে হবে। সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের রং চেনার একটা ব্যবস্থা থাকবে। লাল এবং সবুজ রং চেনার স্বাভাবিক ক্ষমতা থাকতে হবে। নিখুঁত শারীরিক গঠন এবং মানসিক স্বাস্থ্য কিন্তু থাকতে হবে। দৈহিক কোনো ত্রুটি থাকলে সেটা কাজের পক্ষে প্রতিকূল হবে। প্রার্থী কিভাবে বাছাই হবে? প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে, ইন্টেলিজেন্স এন্ড পার্সোনালিটি টেস্টের মাধ্যমে হবে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। জেনারেল এবিলিটি টেস্ট, ম্যাথামেটিক্স জেনারেল এবিলিটি টেস্ট 600 নম্বরে থাকছে এবং 2টি পর্যায়ে হবে 2.5 ঘন্টা ধরে। কোড 1-এ থাকবে অ্যালজেব্রা, ম্যাথামেটিক্স, ত্রিকোণমিতি ইত্যাদি বিষয়গুলো। কোড 2-তে থাকছে ইংরেজি, আর পার্ট বি তে থাকছে জেনারেল নলেজে 400 নম্বরের প্রশ্ন। লিখিত পরীক্ষার পর কিন্তু তোমাদের ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্ট হবে। 2 পর্বেই পরীক্ষা হবে এবং দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ, গ্রুপ টাস্ক, অফিসার টাস্ক, সাইকোলজি কনফারেন্স ইত্যাদিতে যদি সফল হও তাহলে কিন্তু প্রথম পর্যায়ে সফল হলে তবে কিন্তু দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার জন্য কিন্তু ডাক পাবে। এইবার তোমাদের রেজিস্ট্রেশন কি হবে? তোমরা আবেদন করবে। আচ্ছা, ট্রেনিং চলাকালীন কিন্তু 3 বছরের ট্রেনিং, প্রত্যেকটা পদের জন্য 3 বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে 56,100 টাকা। ট্রেনিং হয়ে গেলে, সফল হয়ে গেলে 56,100 থেকে 1,77,500 টাকা কিন্তু তোমাদের স্যালারি থাকছে এবং মিলিটারি সার্ভিস পে বাবদ 15,000 কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে। আবেদন করবে তোমরা upsconline.in এই ওয়েবসাইটের মধ্যে 17 জুনের মধ্যে। 2টি পার্টে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের সময় ফটো স্ক্যান সহ 20 থেকে 300 কেবির মধ্যে একটা করবে, আর যে সই আছে সিগনেচার সেটাও 20 থেকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। তোমাদের পরীক্ষার ফি বাবদ লাগছে মাত্র 100 টাকা। বিস্তারিত জানতে তোমরা upsc.gov.in এই সাইটে ভিজিট করতে পারো এবং ফোন নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এরপর আমরা দেখে নেব ইসরোয়ে 320 জন সায়েন্টিস্ট নেওয়া হচ্ছে। ইসরোয়ে 320 জন কিন্তু সায়েন্টিস্ট নেওয়া হবে। নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্সের শাখার জন্য। ঠিক আছে? বিজ্ঞপ্তি নম্বর রয়েছে। দেখো শূন্যপদের একবার বিবরণটা তোমরা দেখে নাও। এইখানে ইলেকট্রনিক্স এর জন্য 115টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। মোট অন্তত 65% নম্বর পেয়ে বা সমতুল্য SGPA সহ ইলেকট্রিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা বিটেক বা বিই করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট কোড যেটা 2 নম্বর রয়েছে মেকানিক্যাল, সেটাতে 160টি ভ্যাকান্সি রয়েছে। মোট অন্তত 65% নম্বর পেয়ে সমতুল্য সিজিপিএ বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা বিটেক করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট কোড 03 যেটা কম্পিউটার সায়েন্সে 45টি ভ্যাকান্সি রয়েছে। এখানেও কিন্তু 65% নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে কিন্তু বিটেক বা বিই করে থাকতে হবে। ফাইনাল ইয়ারে যারা প্রার্থী রয়েছে তারাও আবেদন করতে পারো এবং 31শে আগস্টের মধ্যে ফাইনাল মার্কশিট তোমাদের পেয়ে থাকতে হবে। বয়স কি থাকছে? বয়স হচ্ছে 16/6/2025 এর মধ্যে 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। সংরক্ষিত যারা প্রার্থী রয়েছে তারা যথারীতি বয়সের ছাড় পাবে। আর বেতন তোমাদের লেভেল 10 বেতন অনুযায়ী কিন্তু হবে। প্রার্থী বাছাইয়ের জন্য যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নেওয়া হবে। কলকাতায় লিখিত পরীক্ষার কেন্দ্র আছে, মানে কলকাতা তোমরা যারা আবেদন করছো তারা ভালো, কারণ কলকাতায় তোমরা লিখিত পরীক্ষার কেন্দ্র কিন্তু পেয়ে যাচ্ছ।
এবং মোট লিখিত পরীক্ষার যে সময় সেটা কিন্তু 2 ঘন্টা থাকছে। অ্যাপটিটিউড টেস্ট হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের উপরে কিন্তু টেস্ট হবে। তোমরা আবেদন করবে www.isro.gov.in এই সাইটের মধ্যে তোমরা আবেদন করবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 জুন। দরখাস্তর ফি বাবদ তোমাদের 750 টাকা দিতে হবে। আর এর মধ্যে 750 টাকার মধ্যে যারা লিখিত পরীক্ষা তোমরা দেবে তারা 500 টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে। অর্থাৎ 250 টাকা কিন্তু তোমাদের পড়লো। যারা প্রাক্তন সমরকর্মী, দৈনিক প্রতিবন্ধী আছে তারা পুরোপুরি 750 টাকাটাই ফেরত পেয়ে যাবে। এখানে ভালো, এই সিস্টেমটা বেশ ভালো যে 700 টাকা দিয়ে তোমরা আবেদন মূল্য দিলে এবং পরীক্ষায় বসলে এবং টাকাটা ফেরত পেয়ে গেলে আবার। ঠিক আছে? ফি জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 18 জুন। বিস্তারিত তথ্য তোমরা এই যে isro.gov.in এই সাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর আমরা দেখব বিমান বাহিনীতে ট্রেনিং দিয়ে 284 জন কিন্তু অফিসার নেওয়া হবে। 284 জন অফিসার নেওয়া হচ্ছে বিমান বাহিনীতে ট্রেনিং দিয়ে। ঠিক আছে? ট্রেনিং অ্যান্ড ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল, নন টেকনিক্যাল প্রভৃতি শাখার জন্য কিন্তু 284 জন নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট এর মাধ্যমে। ঠিক আছে? এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমেও কিন্তু পার্মানেন্ট এবং শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নেওয়া হবে। বাকি সব ক্ষেত্রে কিন্তু শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ কিন্তু 2026 জুলাই থেকে শুরু হবে। ট্রেনিংটা শুরু হবে 2026 থেকে। এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট ফ্লাইং শাখা, এখানে কিন্তু পুরুষদের একটি, মহিলাদের 2টো পদ রয়েছে। এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এবং অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণদের জন্য 20% কিন্তু শূন্য পদ রয়েছে আর সুরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে? 60% নাম্বার পেয়ে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এবং 3 বছরের যদি স্নাতক করে থাকো সেখানেও যদি 60% নম্বর এবং 4 বছরের বিই বা বিটেক ডিগ্রি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। মোট 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট মেম্বারশিপ সেকশনে এবি পাস থাকতে হবে। ঠিক আছে? সব পদের ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে কিন্তু 50% কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে। কম্পিউটারাইজ পাইলট সেকশন সিস্টেম বা পাইলট অ্যাপটিটিউড টেস্টে যদি ব্যর্থ হয়ে যাও তাহলে কিন্তু এখানে আবেদন করবে না। যদি পাইলট টেস্টে ফেল হয়ে থাকো তাহলে আর সেকেন্ড টাইম এখানে আবেদন করা যাবে না। এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে নিয়োগ করা প্রার্থীদের কিন্তু এনসিসি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। ঠিক আছে? দৈহিক মাপজোক কি থাকছে? উচ্চতা থাকছে 162.5 সেন্টিমিটার। পায়ের দৈর্ঘ্য হতে হবে তোমাদের 99 থেকে 120 সেন্টিমিটারের মধ্যে। থাইয়ের দৈর্ঘ্য হতে হবে 64 সেন্টিমিটার। বসে থাকা অবস্থা উচ্চতা হবে 81.5 থেকে 96 সেন্টিমিটার পর্যন্ত। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের পুরুষদের জন্য 85টি সিট রাখছে, মহিলাদের জন্য 23টি সিট রাখছে। এখানেও কিন্তু তোমাদের 60% নাম্বার সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট মেম্বারশিপ সেকশনে এবি পাস অথবা 60% নম্বর নিয়ে ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট মেম্বারশিপ এক্সামিনেশনে পাস হয়ে থাকতে হবে। কি কি বিষয় থাকছে? অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কিন্তু বিষয়গুলো থাকছে, একবার দেখে নিও। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো কিন্তু থাকছে। আর কি থাকছে? তোমাদের দৈহিক মাপজোক তোমাদের এখানে সবকটা পদের বেলায় কিন্তু তোমাদের ফিজিক্স এবং অঙ্কে কিন্তু 50% করে নাম্বার থাকতে হবে। আর পদের দৈহিক মাপজোক তোমাদের 157.5 সেন্টিমিটার থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার থাকলে হবে। প্রত্যেকটা পদের বেলায় আলাদা আলাদা করে বিষয় এবং কোয়ালিফিকেশন লেখা রয়েছে, দৈহিক মাপজোকও লেখা রয়েছে। প্রত্যেকটা পদ একবার দেখে নেবে। তোমরা কিন্তু আবেদন করবে এই যে career.indianairforce.cdac.in এই সাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো এবং সেখানে আবেদনের ফি বাবদ কিন্তু 550 টাকা তোমাদের জমা দিতে হবে। 2রা জুন থেকে 1লা জুলাই পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে দরখাস্ত করতে পারবে। দেখো, এই ছিল এই সপ্তাহে অর্থাৎ 8ই জুন বুধবার প্রকাশিত কর্মক্ষেত্রে বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।